শ্রেণীর নবম শ্রেণীর স্টুডেন্টরা, তোমাদের বই তো এখনো দেওয়া হয় নাই। তো তোমাদের এই যারা এই বছর ক্লাস 10-এ উঠছে, এদের শুধু এরাই কিন্তু এই যে বইটা চেঞ্জ করা হয়েছিল সেটা পড়ছে। তোমাদের এই যে 23-এ যে বইটা ছিল, সম্ভবত আগামীতে এই বইটাই আবার আসবে। তো 23-এর পুরান বই থেকে আমি হালকা করে তোমাদের একটু পড়ানো শুরু করব। তোমরা ভালো করে লক্ষ্য করো। তারপরে বই বই যখন আমরা পাবো তখন তো আমরা বুঝতেই পারবো যে কোন সিলেবাসটা আসছে। আচ্ছা, এই বইয়ের প্রথম অধ্যায়ে যে অধ্যায়টা ছিল প্রথমেই, সেটার প্রথম অঙ্কটা হলো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যাকে ইংলিশে বলা হচ্ছে ন্যাচারাল নাম্বার। প্রথমেই স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4 ইত্যাদি সংখ্যাগুলোকে স্বাভাবিক বা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলে। 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে এটা চলতে থাকবে, এইটার কোনো শেষ নেই। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7 এইগুলা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ধনাত্মক অখণ্ড সংখ্যা। এই অখণ্ড আবার কি জিনিস? এই সংখ্যাগুলোকে আমরা বলবো হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাটা কি আগে সেইটা শুনি। গণনার প্রয়োজনে বা গণনার কাজে ব্যবহার করার জন্য যে সমস্ত সংখ্যাগুলোর সৃষ্টি হয়েছে সেগুলোকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। গণনার কাজে বা গণনার প্রয়োজনে যে সংখ্যাগুলোর সৃষ্টি হয়েছে সেগুলোই হলো স্বাভাবিক সংখ্যা। তো আমরা গণনা করতে গেলে এই প্রত্যেকটা সংখ্যাই ব্যবহার করি, আরো আছে আমরা ব্যবহার করি। তাহলে গণনার কাজে বা গণনার প্রয়োজনে যে সংখ্যাগুলো সৃষ্টি হয়েছে সেগুলো স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা আবার একটু বলা হয়েছে এখানে। তো অখণ্ড সংখ্যাটা কি? অখণ্ড বলতে আমরা কি বুঝি? যে এটা খণ্ড নাই, ভাগ করা নাই, সেটাকে বলা হচ্ছে যে অখণ্ড সংখ্যা। তো এই যে স্বাভাবিক সংখ্যা, এর সাথে যদি আমরা শূন্যটা ব্যবহার করি, 0, 1, 2, 3 এরকম চলবে, অর্থাৎ শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যাকে বলা হয় ধনাত্মক অখণ্ড সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক স্বাভাবিক সংখ্যাকে বলা হচ্ছে যে অখণ্ড সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা। শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যাকে বলা হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে সকল স্বাভাবিক সংখ্যাটাই কিন্তু অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে, কিন্তু সকল অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে না। কারণ এইটাকে স্বাভাবিক সংখ্যা যদি এটাকে বলা যাবে না সবগুলোকে, কারণ শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না, তার মানে শূন্য স্বাভাবিক সংখ্যা না। শূন্য বাদে 1, 2, 3, 4 এগুলোকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যার সাথে যদি শূন্য থাকে তাহলে সেটাই হচ্ছে অখণ্ড সংখ্যা। একবারে সোজা ভাষা, এর চাইতে সোজা আর বলা যাচ্ছে না। তাহলে স্বাভাবিক সংখ্যাটা আমরা বুঝলাম, অখণ্ড সংখ্যা বুঝলাম। এবার বলা হয়েছে এই স্বাভাবিক সংখ্যার মধ্যে 2 প্রকারের সংখ্যা আছে, সেটা হলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, এই যে দেখো আমরা 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম লিখছি, এখানে দেখো 2, 3, 5, 7, এই 2, 3, 5, 7 এরকম আরো আছে। তারপরে আছে যৌগিক সংখ্যা। আচ্ছা, যৌগিক সংখ্যাটা কি? 4, 6, 8, 9, 10 এরকম চলতে থাকবে। তো তোমরা এর আগে একটা জিনিস লক্ষ্য করো, তোমরা 5, 4-এও করে আসছো। এইটা 12, এই 12কে যদি আমরা ভাঙি, অর্থাৎ দেখো 12কে আমরা 1 দ্বারা ভাঙতে পারি, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 6 দ্বারা, আর হলো 12। এই কয়টা সংখ্যা দ্বারা কিন্তু আমরা 12কে ভাগ করব।
মানে ভাগ করতে পারবো, আর এই কয়টার যে কোনো সংখ্যা দ্বারাই যদি আমরা 12কে ভাগ করি কোনো ভাগশেষ থাকবে না। এমন দেখো যে 8 আছে, 8কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো, 2 দ্বারা, 4 দ্বারা, তারপরে হলো 8 দ্বারা। তাহলে এই কয়টার যে কোনো সংখ্যা দ্বারা যদি আমরা 8কে ভাগ করি কোনো ভাগশেষ থাকবে না। আরেকটু লক্ষ্য করো, 5, 1 এবং 5, তারপরে লক্ষ্য করো 3, 1 এবং 3 ছাড়া, এই যেমন 3কে 1 এবং 3 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না বা যাবে না, আবার 5কে 1 আর 5 ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তাহলে মৌলিক সংখ্যাটা কি? যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকেই বলা হয় মৌলিক সংখ্যা। যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। আরেকভাবে বলা যায় যে সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো গুণনীয়ক নেই, যেমন এই যে 5-এর 1 এবং 5 এই দুইটা ছাড়া আর অন্য কোনো গুণনীয়ক নেই। আবার 3-এর 1 এবং 3 এইটা ছাড়া আর অন্য কোনো গুণনীয়ক নেই, এটাকে বলা হচ্ছে যে মৌলিক সংখ্যা। এখন এইদিকে একটু লক্ষ্য করো, 12, এই যে 1 এবং 12 ছাড়া আরো একাধিক গুণনীয়ক আছে, এটাকে বলা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যাটা কি? যে সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া আরো একাধিক গুণনীয়ক, 1 বা একাধিক গুণনীয়ক থাকে তাকে বলা হয় যৌগিক সংখ্যা। এই যে 8-এর 1 এবং 8 ছাড়া আরো দুইটা গুণনীয়ক আছে, সেটা হলো 2 আর 4, এই জন্য এটা হলো যৌগিক সংখ্যা। তাহলে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অথবা যে সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো গুণনীয়ক নেই তাকে বলা হয় মৌলিক সংখ্যা। আর যে সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া একাধিক গুণনীয়ক আছে তাকে বলা হয় যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা গেল, যৌগিক সংখ্যা গেল। এইবার 2 নম্বরে যেটা আছে সেটা হলো পূর্ণ সংখ্যা, ইংরেজিতে যেটাকে বলা হয় ইন্টিজার, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। তাহলে পূর্ণ সংখ্যা কি? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। ধনাত্মক আর ঋণাত্মক কি? কোন সংখ্যা এরকম চিহ্ন থাকলে, মানে বিয়োগ, কোন সংখ্যা যদি এই চিহ্ন যুক্ত হয় তাহলে সেটাকে ঋণাত্মক, আর এই চিহ্ন যুক্ত মানে মাইনাস চিহ্ন যুক্ত হলে ঋণাত্মক, আর প্লাস চিহ্ন যুক্ত হলে সেটাকে আমরা বলি ধনাত্মক। এটা ধনাত্মক, এটা হলো ঋণাত্মক। তাহলে কি বলা হচ্ছে? শূন্য সহ, তাহলে যে শূন্য সহ সকল ধনাত্মক, ধনাত্মক মানে 1, 2, 3, তাহলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে যে 0, 1, 2, 3, 4, 5 এরকম চলতে থাকবে। আবার শূন্যের আগে আছে কি -1, -2, -3, -4, এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ জিনিসটা কি? আমরা আসলে এমনিতেই বুঝি যে আসলে পূর্ণ বলতে কি বুঝি, যেটা মানে পরিপূর্ণ জিনিস সেটাকে আমরা পূর্ণ বলি। তাহলে আমাদের গেল স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, আর হলো পূর্ণ সংখ্যা। আজকে যেহেতু প্রথম দিন, আজকে আপাতত এইটুকুই, এরপরে আবার বেশি করে করানো হবে তোমাদের।